আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, পরমাণুর গঠন ও অ্যাটমিক স্ট্রাকচার। আমাদের কেমিস্ট্রি কিন্তু এটা একটা মূল চ্যাপ্টার, মাথায় রাখবে, একদম ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর নির্ভর করছে গোটা কেমিস্ট্রি। তুমি কতটা ভালো কেমিস্ট্রি শিখবে ভবিষ্যতে, সেটা কিন্তু এই চ্যাপ্টারের উপরে অনেকাংশে নির্ভর করছে। সহজ চ্যাপ্টার, খুব বড় নয়, 4-5টা ক্লাস আমাদের লাগবে, 2 সপ্তাহের মধ্যেই আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলব। তো এই চ্যাপ্টারে তোমাদের এইচএসএস পরীক্ষায় 4 নম্বর আছে, একটা এমসিকিউ আছে, একটা 3 নম্বর প্রশ্ন আসে, অঙ্ক আছে, সূত্র আছে, কিছু সংজ্ঞা আছে এবং তোমাদের কিছু বোধমূলক বিষয় শিখতে হবে। তো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার, তোমাদের পড়তেও ভালো লাগবে। তো যাই হোক, এই পরমাণুর গঠন পড়তে গিয়ে আমাদের প্রথমেই বলতে হবে যে পরমাণুর গঠন কিন্তু একদম যে নতুন চ্যাপ্টার তা কিন্তু নয়। তোমরা দেখবে ক্লাস 7-8-এ বা ক্লাস 10-এ বিভিন্ন জায়গাতে এই পরমাণুর গঠন, 10-এ ছিল না, বোধহয় 9-এ ছিল, পরমাণুর গঠন চ্যাপ্টার কিন্তু পড়েছো। এবং এই পরমাণু গঠনের চ্যাপ্টার থেকে তোমরা ক্লাস 8-এ দেখবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার, ক্লাস 9-এ ছিল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার, রাদারফোর্ডের পরীক্ষা, এই সমস্ত বিষয় কিন্তু তোমরা আগেই জেনে এসছো। তার জন্য আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার বা তার ভর, আধান ইত্যাদি বিষয়গুলো কিন্তু আলোচনা করছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি পরমাণু গঠনের প্রথম যে পরীক্ষা, রাদারফোর্ডের পরীক্ষা। রাদারফোর্ডের পরীক্ষা, এটা তোমরা পড়েছো, ক্লাস 9-এ পড়েছিলে রাদারফোর্ডের পরীক্ষা। তোমরা সবাই জানো রাদারফোর্ড কি করেছিলেন, যে একটা পাতলা সোনার পাত নিয়েছিলেন, 0.001 মিলিমিটার বেধের, মানে পুরু। অনেক বই এটা 0.002 লেখা থাকে বা 301 লেখা থাকে, মানের কোনো কোনো বইয়ে পার্থক্য দেখতে পাওয়া যায়। কিন্তু মোটের উপরে যেটা বিষয়, যে রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন তার জন্য একটা পাতলা সোনার পাত তিনি নির্বাচন করেছিলেন, সোনার পাত। আর এই পাতের সামনে একটা ব্লক রেখেছিলেন যেখানে তেজস্ক্রিয় মৌল রাখা হয়েছে, যে মৌল আলফা কণা বিকিরক, অর্থাৎ আলফা রশ্মি যেখান থেকে নির্গত হয়। তোমরা জানো যে আলফা রশ্মি হচ্ছে একটা ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় রশ্মি। আর তিনি কি করেছিলেন, এখানে একটা পাত রেখেছিলেন যার গায়ে জিঙ্ক সালফাইডের একটা আস্তরণ দেওয়া ছিল। জিঙ্ক সালফাইডের আস্তরণ যুক্ত একটা পাত রেখেছিলেন, পর্দা রেখেছিলেন, পর্দা, মাঝখানে একটা সোনার পাত, আর সামনে একটা তেজস্ক্রিয় মৌল রাখা হয়েছিল, যে মৌল থেকে আলফা কণা নির্গত হয়। আর আলফা কণার প্রকৃতি হচ্ছে ধনাত্মক প্রকৃতি। আর এটাকে গাইড করার জন্য, আলফা রশ্মিগুলো যাতে সোজা গিয়ে পাতেই পড়ে, সে গাইড করার জন্য এখানে ধাতব পাত তিনি বসে দিয়েছিলেন, যাতে আলফা রশ্মিগুলো এই সোনার পাতে গিয়ে পড়ে। তো তোমরা পরীক্ষাটা জানো, নতুন কিছুই না, ক্লাস 9-এ দেখেছো। যেখান থেকে যখন আলফা কণাগুলো ছাড়া হচ্ছে, তিনি দেখছেন বেশিরভাগ আলফা রশ্মিগুলোই এই জিঙ্ক সালফাইডের যে পর্দা, সেই পর্দার উপরে গিয়ে আঘাত করছে এবং সরলরৈখিক পথে আঘাত করছে।
এবং তিনি দেখছেন যে কিছু কিছু আলফা কণা এই পাতে আঘাত করার পরে বিচ্যুত হয়ে গিয়ে দূরে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর খুবই কম সংখ্যক আলফা কণা পাতে আঘাত খেয়ে সোজা বিপরীত দিকে ঘুরে আসছে। এবং সেই সংখ্যাটা তোমরা জানো যে প্রতি 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণার ক্ষেত্রে এরকম ঘটনা দেখতে পাওয়া যায় যে পাতে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ঘুরে চলে আসে। তাহলে আমরা এই যে সোনার পাতটাকে নিচ্ছি, সোনার পাতটাকে এরকম ভাবতে পারি যে সোনার পাত মানে এর মধ্যে অনেক সংখ্যক কণা উপস্থিত আছে, পরমাণু উপস্থিত আছে। তাহলে এই আলফা কণাগুলো আসলে এই পরমাণু ভেদ করে সোজা চলে যাচ্ছে। কিছু কিছু আলফা কণা এই পরমাণুকে ধাক্কা লেগে বেঁকে যাচ্ছে, আর কিছু কিছু আলফা কণা পরমাণুকে ধাক্কা লেগে ঘুরে চলে আসছে। আবার তুমি আরো যদি এক্সপ্লেন করো, তুমি এরকমও ভাবতে পারো এই পাতের যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর আমরা এরকম একটা মডেল কল্পনা করতে পারি। তাহলে যখন আমি আলফা কণাগুলো ছাড়ছি, এই আলফা কণাগুলো আসলে কি হচ্ছে পরমাণুর ভিতর দিয়ে সোজা পথে নির্গত হয়ে যাচ্ছে এরকম। কোন কোন আলফা কণা যখন এই পরমাণু নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করছে তার ঠিক গা বরাবর, স্পর্শক বরাবর বা খুব বাইরের দিকটায়, তখন দেখছি কি সেগুলো বিচ্যুত হচ্ছে। আর যারা পরমাণু নিউক্লিয়াসকে সরাসরি সংঘর্ষ ঘটাচ্ছে তারাই দেখা যাচ্ছে ঘুরে বিপরীত দিকে চলে আসছে। এই পরীক্ষার কথা তোমরা জানো, ক্লাস 9-এ পড়েছো। এবং এখান থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের যে বৈশিষ্ট্য বলেছিলেন সেগুলো তোমরা জানো। তিনি বলছেন কি যে যেহেতু বেশিরভাগ আলফা কণায় গতিপথের কোনো পরিবর্তন ঘটছে না, সোজা পথে নির্গত হয়ে যাচ্ছে, অর্থাৎ পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। তাহলে রাদারফোর্ড এই পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলো নিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটা কি বলছে, যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। আর কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে, যে পরমাণুর নিরেট যে অংশটা সেটা খুবই ক্ষুদ্র পরিসর জুড়ে অবস্থান করছে। তার জন্য দেখো বেশিরভাগ আলফা কণা কি হচ্ছে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। খুবই অল্প সংখ্যক, প্রতি 20,000-এ একখানা কেবলমাত্র আলফা কণা ধাক্কা খেয়ে বিপরীত দিকে ঘুরে আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরমাণুর নিরেট অংশ, যেটাকে পরবর্তীতে তিনি নিউক্লিয়াস বলছিলেন, খুবই ক্ষুদ্র পরিসর জুড়ে অবস্থান করে। কতটা ক্ষুদ্র পরিসর? মাথায় রাখবে পরমাণুর যে ব্যাস সেটা হয় 10⁻⁻8 সেমি মতো, আর এই নিউক্লিয়াসের ব্যাস এটা হচ্ছে 10⁻13 সেমি মতো হয়। তার মানে 1 লক্ষ ভাগের 1 ভাগ অঞ্চল জুড়ে তোমার পরমাণু নিউক্লিয়াসটা অবস্থান করছে।
তার মানে বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা, সেই ফাঁকা অংশের মধ্যে দিয়ে তার জন্য আলফা কণাগুলো চলে যাচ্ছে। আর পরমাণুর যে নিউক্লিয়াস, যে অংশটা নিরেট অবস্থান বলা হচ্ছে, যেটাকে পরবর্তী নিউক্লিয়াস বললেন, সেটা খুবই ক্ষুদ্র পরিসরে অবস্থান করছে। সেটা দেখা যাচ্ছে কি পরমাণুর মোট যে আয়তন তার 1,00,000 ভাগের 1 ভাগ অংশ জুড়ে কেবলমাত্র অবস্থান করছে। আর কি তথ্য আমরা পাই? দেখো, এই আলফা কণাগুলো যেহেতু ধনাত্মক কণা, সেগুলো নিউক্লিয়াসকে ধাক্কা লেগে হয় ফিরে যাচ্ছে বা সাইডে সরে যাচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। যদি নিউক্লিয়াসটা ঋণাত্মক হতো তাহলে কিন্তু এই আলফা কণাগুলো গিয়ে নিউক্লিয়াসের গায়ে আটকে যেত, কারণ আলফা ধনাত্মক। আর নিউক্লিয়াস যদি ঋণাত্মক হতো তাহলে প্লাসে মাইনাসের মধ্যে কি হতো? একটা আকর্ষণ বল কাজ করতো। আর এই আকর্ষণ বলে তখন নিউক্লিয়াসের গায়ে আলফা কণাগুলো গিয়ে আটকে যেত। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেগুলো ফিরে যাচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে বা সরাসরি একবারে ফিরে আসছে। তার মানে বুঝতে হবে যে পরমাণুর যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াস কিন্তু আসলে ধনাত্মক আধানযুক্ত একটা অঞ্চল। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত একটি অঞ্চল। তাহলে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই। এবং তোমরা জানো যে রাদারফোর্ড তার পরমাণু মডেলে পরমাণুকে দুটো অংশে ভাগ করেছিলেন। একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর ইলেকট্রন মহল। তাহলে পরমাণুর দুটি অংশ রাদারফোর্ডের মডেল অনুসারে। রাদারফোর্ডের মডেল অনুসারে পরমাণুর দুটি অংশ, এক হচ্ছে নিউক্লিয়াস আর দুই হচ্ছে ইলেকট্রন। এবং দেখো, এগুলো একদম প্রাথমিক কথা, এগুলো আর আমরা বিশেষ গভীরতায় যাচ্ছি না। আমরা নতুন যে বিষয়গুলো শিখব তাতে চলে আসি। এখানে আমরা কতগুলো ডেফিনেশন আগে শিখে, যেমন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হচ্ছে ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্য কি? তোমরা ক্লাস 9-এ শব্দ পড়েছিলে, তাতে দেখেছিলে যে শব্দের যে তরঙ্গের বিস্তার সেটা এইভাবে একভাবে হয়। এই ধরনের তরঙ্গকে তোমরা শিখেছিলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ, দুটো তোমরা শিখেছিলে। তার মধ্যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে তোমার তির্যক তরঙ্গ। তা যাই হোক, তা এই যে তরঙ্গ শীর্ষ, আর এটা একটা তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষের, দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে ব্যবধান বা দূরত্ব, সেটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় যে দুটো তরঙ্গ শীর্ষের বা দুটো তরঙ্গ পাদক, আমি যদি এরকম ভাবে নিই, তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা তরঙ্গের যে দুটো সমদশা, তার মধ্যবর্তী যে ব্যবধান বা দূরত্ব, সেটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটি তরঙ্গের দুটি সমদশার মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধানকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য এর একক আমরা
দৈর্ঘ্যের একক হিসেবে নেব, অর্থাৎ সেমি হতে পারে, মিটার হতে পারে ইত্যাদি একককে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের একক বলি। নেক্সট দেখো আমরা চলে আসছি আর একটা টার্ম, এই টার্মগুলো আমাদের লাগবে, সেটা হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আমরা প্রকাশ করি নিউ সাইন। কম্পাঙ্ক ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি, যেটা দেখবে শব্দের ক্ষেত্রে তোমরা ক্লাস 9 এ পড়েছিলে যখন, তখন ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হতো। তা কম্পাঙ্ক বলতে কি বোঝায়? কম্পাঙ্ক বলতে বোঝায় যে এক সেকেন্ড সময়ের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে সেই সংখ্যাটাকে আমরা বলি তার কম্পাঙ্ক। মানে কি, ধরো তাহলে এখান থেকে শুরু করে এখানে আসলো, তাহলে এটা একটা পূর্ণ কম্পন হলো। আবার এখান থেকে শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে শুরু করে এখানে আসলো। তাহলে এইগুলোকে আমরা বলছি এক একটা পূর্ণ কম্পন। এবার এক সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন সৃষ্টি হবে সেই সংখ্যাকেই বলা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এই চিত্রে আমি 4খানা পূর্ণ কম্পন দেখিয়েছি, তাহলে যদি এক সেকেন্ডে হয় তাহলে আমি কম্পাঙ্ক কি বলবো? 4। তাহলে কম্পাঙ্ক বলতে বোঝাচ্ছে এক সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ কম্পন সৃষ্টি হয় তাকে তার কম্পাঙ্ক বলে। আর এর একক হচ্ছে হার্টজ। এর একক হচ্ছে হার্টজ। নেক্সট দেখো তরঙ্গ বেগ। যেটাকে আমরা প্রকাশ করছি ভি দিয়ে। তরঙ্গ বেগ বলতে বোঝাচ্ছে এক সেকেন্ড সময়ে একটি তরঙ্গ যতটা পথ অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হচ্ছে। এই তরঙ্গ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি। এটার সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু নিউ ইনটু ল্যামডা, অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। বিষয়টা কি, ধরো তুমি এক সেকেন্ডে তুমি 4টে পূর্ণ কম্পন সম্পন্ন করালে, একটা, দুটো, তিনটে, চারটে। আর এই এক একটা পূর্ণ কম্পনের ফলে দেখো আমি ধরে নাও 2 সেমি করে পথ যাচ্ছি, তাহলে 4টে পূর্ণ কম্পনের ফলে আমি কতটা পথ যাব? 4টে পূর্ণ কম্পন করলে পথ অতিক্রম হবে 4 ইনটু 2 বা 8। তাহলে আমরা যদি কম্পাঙ্ককে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিই তাহলেই আমি পেয়ে যাচ্ছি তরঙ্গ বেগ, অর্থাৎ এক সেকেন্ড সময়ে একটা তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে তরঙ্গ বেগ বলতে বোঝাচ্ছে যে এক সেকেন্ড সময়ে একটি তরঙ্গ যতটা পথ অতিক্রম করে তাকেই আমরা বলছি তরঙ্গ বেগ। সম্পর্কগুলো মনে রাখবে, অঙ্ক করতে কাজে লাগবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটাকে প্রকাশ করা হচ্ছে নিউ বার সাইন দিয়ে। নিউ মাথায় একটা ড্যাশ, এই ড্যাশটাকে বলা হচ্ছে বার, তরঙ্গ সংখ্যা বা নিউ বার। তা তরঙ্গ সংখ্যা কি? দেখো ধরে নাও এই দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার এখানে এরকম ভাবে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে।
বুঝতে পারলে? তাহলে এখানে 1 সেন্টিমিটার আমি মোট দূরত্ব নিলাম, এটাকে ধরে নাও 1 সেন্টিমিটার, আর এখানে পূর্ণ তরঙ্গ হয়েছে একটা, দুটো, তিনটে। তাহলে তরঙ্গ সংখ্যা বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার ব্যবধান অতিক্রম করতে যতগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে কি বলছি, 1 সেমি ব্যবধান অতিক্রম করতে যতগুলি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় তাকে তার তরঙ্গ সংখ্যা বলে। এই তরঙ্গ সংখ্যা নিউ বার সমান আমরা লিখতে পারি 1/λ। তা ধরে নাও এই এক একটা ল্যামডার ভ্যালু 0.33 সেমি। তাহলে 1 সেমিতে কতগুলো পূর্ণ তরঙ্গ হচ্ছে কি হবে? 1/0.33 করো, তাহলে কি চলে আসবে? 3। তাহলে তরঙ্গ সংখ্যা বলতে বোঝাচ্ছে যে 1 সেন্টিমিটার ব্যবধান অতিক্রম করার জন্য যতগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা বা নিউ বার। এবার দেখো, আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন শিখব, সেটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী। একদম নতুন টার্ম, তোমরা আগে এগুলো শেখোনি। বিষয়টা বলি, তোমরা রাদারফোর্ডের একটা বিষয় শিখেছিলে ক্লাস 9-এ, রাদারফোর্ডের ত্রুটি। সেখানে দেখবে একটা কথা ত্রুটিতে ছিল যে রাদারফোর্ডের তত্ত্বের সাহায্যে পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায় না, এরকম একটা কথা বলা ছিল। তাহলে রেখা বর্ণালীটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার হাইড্রোজেন পরমাণুর একাধিক কক্ষপথ আছে। কক্ষপথ সমস্ত পরমাণুরই একাধিক থাকে। কিন্তু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আছে একটাই। এই কক্ষপথটাকে তোমরা জানো যে একবারে নিচে যে কক্ষপথটা থাকে সেটাকে বলা হয় n=1, n=2, n=3, n=4, n=5। এরকম ভাবে n=6, n=7, এরকম বিভিন্ন কক্ষপথ আছে। কিন্তু ইলেকট্রন যখন দেখাচ্ছি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু একটা। এবার এই হাইড্রোজেন পরমাণুকে যদি তুমি বাইরে থেকে শক্তি দাও তাহলে দেখা যায় এই নিম্ন শক্তি স্তরে অর্থাৎ প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে বিভিন্ন উচ্চতর শক্তি স্তরে চলে যেতে পারে। একটা ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রন এর সম্ভাবনা কি? দ্বিতীয় কক্ষপথেও থাকতে পারে, তৃতীয়তেও থাকতে পারে, চতুর্থতেও যেতে পারে, পঞ্চমেও যেতে পারে, ষষ্ঠতেও যেতে পারে, সপ্তমেও যেতে পারে, এরকম। তাহলে এই একখানা ইলেকট্রন এটা বাইরে থেকে শক্তি গ্রহণ করে, এনার্জি অ্যাবজর্ব করে এরকম বিভিন্ন উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত করে। সেটা n=2 এ যেতে পারে, n=3 এ যেতে পারে, n=4 এ যেতে পারে, n=5 এ যেতে পারে, n=6 এ যে কোনো কক্ষপথে স্থানান্তরিত করে। তাহলে যখন আমি বাইরে থেকে একে এনার্জি দিলাম তাহলে এখানে ঘটলো শক্তির শোষণ। এবার দেখো, কোন ইলেকট্রন শক্তি শোষণ করার পরে সে কিন্তু উচ্চতর শক্তি স্তরে চলে গেল। এই উচ্চতর শক্তি স্তরে যাওয়ার ফলে
পরমাণুর যে মোট শক্তি সেটা কিন্তু বেড়ে গেল। তাহলে পরমাণুর ইলেকট্রনগুলো চাইবে যে আবার যে গৃহীত শক্তি সেই শক্তিটাকে বর্জন করে দিতে, যাতে সেটা ইলেকট্রনগুলো আবার প্রারম্ভিক শক্তি স্তরে আসতে পারে। এবার দেখো এই প্রারম্ভিক শক্তি স্তরে আসতে গিয়ে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইলেকট্রনগুলোর সম্ভাবনা 7এও আছে, 6এও আছে, 5এও আছে, 4এও আছে, 3এও আছে, 2এও আছে, 1 থেকে সব গিয়েছে। এবার এই বিভিন্ন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যদি আবার নিম্ন শক্তি স্তর অর্থাৎ 1 নম্বর কক্ষপথে আসে, প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তাহলে কি দেখব? যে শক্তি গ্রহণ করেছিল ততটা পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। এবার এই শক্তি যেটা নির্গত হবে সেটা আমরা দেখব কি বিভিন্ন বর্ণের সৃষ্টি করে। তো এরকম এই বিভিন্ন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে আসে, তখন আমরা যে বর্ণালী পাচ্ছি অর্থাৎ যে বর্ণের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি লিম্যান শ্রেণীর বর্ণালী। আমরা এখানে মোট 6টা বর্ণালী শিখব। খুব গুরুত্বপূর্ণ, নামগুলো ভালো করে মনে রাখবে এবং কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসার ফলে এই বর্ণালীর সৃষ্টি হয় সেটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকে অঙ্ক আসবে। তাহলে কি বলছি? এখানে লিখলাম নিম্ন শক্তি স্তর, এখানে লিখলাম উচ্চ শক্তি স্তর, আর এখানে আমরা বোর্ডে জায়গা হচ্ছে না, এখানে লিখলাম বর্ণালী। একটুগুলো মুছে নিলাম। তা দেখো বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, তখন যে বর্ণালী সৃষ্টি হচ্ছে সেই বর্ণালীকে বলা হচ্ছে লিম্যান শ্রেণীর বর্ণালী। বুঝতে পারলে? তাহলে নিম্ন শক্তি স্তরটা হচ্ছে 1 নম্বর, আর উচ্চ শক্তি স্তর সেটা 2, 3, 4, 5, 6, 7 বিভিন্ন উচ্চতর শক্তি স্তর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে, তখন যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালীকে বলা হচ্ছে লিম্যান শ্রেণীর বর্ণালী। আর মাথায় রাখবে এটা দেখতে পাওয়া যায় অতি বেগুনি রশ্মিতে, অর্থাৎ খালি চোখে কিন্তু আমরা এই বর্ণালী দেখতে পাই না। পরবর্তীতে দেখো তা সবসময় এরকমই হবে তার কোনো মানে নাই যে প্রথম কক্ষপথেই আসবে। এই বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে অর্থাৎ ইলেকট্রন 7 এ থাকতে পারে, 6 এ থাকতে পারে, 5 এ থাকতে পারে, 4 এ থাকতে পারে, 3 এ থাকতে পারে। এই যে উচ্চ শক্তি স্তরে আছে সেই উচ্চ শক্তি স্তর থেকে যে একেই আসবে তার কোনো মানে নাই। সেই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো এরকম 2এও ফিরতে পারে। তাহলে এরকম বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ফেরে, তখন যে বর্ণালীর সৃষ্টি হয় সেই বর্ণালীকে বলা হয় বামার শ্রেণীর বর্ণালী। n1 is equal to 2, n2 is equal to 3, 4, 5 etc. বুঝতে পারলে? তাহলে বিভিন্ন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে, তখন যে বর্ণালীর সৃষ্টি হচ্ছে সেই বর্ণালীকে বলা হচ্ছে বামার শ্রেণীর বর্ণালী। আর এই বর্ণালীটা মাথায় রাখবে দৃশ্যমান আলোক রশ্মিতে আলোকে দেখা যায়। বোঝা গেল? আবার দেখো এই বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যদি তৃতীয় কক্ষপথে ফেরে, অর্থাৎ n1 is equal to 3 আর n2 is equal to 4, 5, 6 etc. তখন এই যে বর্ণালীর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাসেন শ্রেণীর বর্ণালী।
আর এটা দেখতে পাওয়া যায় অবলোহিত বা আইআর রেডিয়েশনের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ সাধারণ আলোকে দেখা যাবে না, আমরা আইআর রেডিয়েশনে দেখতে পাবো। দেখবে তোমরা এগুলো ক্লাস 10 এ পড়েছিলে যে দৃশ্যমান বা সাধারণ আলোক রশ্মির ওয়েভলেন্থ কত হয়, ইনফ্রারেডের কত হয়, আইআর এর কত হয়, এগুলো কিন্তু সব ক্লাস 10 এর বইয়ে আলোর চ্যাপ্টারে ছিল। তাহলে এরকম ভাবে আমরা যখন তৃতীয় কক্ষপথে ফিরে আসছে বিভিন্ন উচ্চ শক্তির স্তর থেকে, তখন সেটাকে বলছি পাসেন শ্রেণীর বর্ণালী। পাসেন শ্রেণীর বর্ণালী। এভাবে দেখো বিভিন্ন উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রনগুলো যদি চতুর্থ কক্ষপথে ফিরে আসে, তাহলে n1 = 4 আর n2 = 5 6 ইত্যাদি, তখন তাকে বলা হচ্ছে ব্র্যাকেট শ্রেণীর বর্ণালী। এটা দেখতে পাওয়া যায় অতি অবলোহিত, ফার আইআর রেডিয়েশন। এরকম ভাবে যদি বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে ফেরে, 5 নম্বর কক্ষপথে ফেরে, তখন আমরা সেটাকে বলবো ফুন্ড শ্রেণীর বর্ণালী। অর্থাৎ n1 = 5 আর n2 হবে 6 7 ইত্যাদি, এটাও অতি অবলোহিত আলোক রশ্মিতেই দৃশ্যমান। আর দেখো যদি এরকম হয় যে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 6 নম্বরে ফেরে, এবার বিভিন্ন উচ্চ শক্তি স্তর তুমি তো বলতে পারো 7ই তো শেষ, 7 যে শেষ তার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এর পরেও থাকতে পারে, 8 নম্বর কক্ষপথ থাকতে পারে, সাধারণত থাকে না। তা বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি তোমার 6 এ ফিরে আসে, তখন তাকে বলা হচ্ছে হামফ্রিস শ্রেণীর বর্ণালী। অর্থাৎ n1 = 6, n2 = 7 8 এটসেট্রা, এটাও দেখতে পাওয়া যায় অতি অবলোহিত আলোক রশ্মিতে। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেলাম যে হাইড্রোজেন পরমাণুর এই রেখা বর্ণালী সম্বন্ধে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোন বর্ণালী কখন সৃষ্টি হচ্ছে, কোন কক্ষপথে সৃষ্টি হচ্ছে। তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে বুঝতে পারলে, যে শক্তি শোষণ করলো দিয়ে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন এক্সাইটেড হয়ে হয়ে বিভিন্ন উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হতে পারে। এবার এই বিভিন্ন উচ্চ শক্তি স্তরে যখন স্থানান্তরিত হচ্ছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু আবার চেষ্টা করবে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসা, কারণ উচ্চতর শক্তি স্তরে থাকলে তার স্থায়িত্ব কমে যায়। তার জন্য যখনই নিম্নতর শক্তি স্তরে ফিরে আসার চেষ্টা করছে, তখন এরা কি করছে, শোষিত শক্তি বর্জন করছে। এই শোষিত শক্তি বর্জন করতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 1-এ ফিরতে পারে, তাহলে লিম্যান। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 2-এ ফিরতে পারে, সেটা হচ্ছে বামার। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 3-এ ফিরতে পারে, তাহলে সেটা হচ্ছে পাসেন। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 4-এ ফিরতে পারে, তাহলে হচ্ছে ব্র্যাকেট। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 5-এ ফিরতে পারে, তাহলে হচ্ছে ফুন্ড। আর বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে 6-এ ফিরতে পারে, তখন তাকে বলা হচ্ছে হামফ্রিস শ্রেণীর বর্ণালী। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মোট 6 ধরনের বর্ণালী কিন্তু আবিষ্কার হয়েছে। এদের মধ্যে দেখো বামার শ্রেণীর বর্ণালী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বামার শ্রেণীর বর্ণালী দৃশ্যমান আলোকে দেখতে পাওয়া যায়। বামার শ্রেণীর বর্ণালী দৃশ্যমান আলোকে দেখা যায়। আর বামার শ্রেণী কখন হয়, যদি বিভিন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন 2-এ ফেরে, তাই না? বিভিন্ন শক্তি স্তর থেকে 2-এ ফিরলে, তাহলে এখন ধরো আমার 3 থেকে 2-এ ফিরল,
4 থেকে 2 ফেললো, 5 থেকে 2 ফেললো, 6 থেকে 2 ফেললো। তাহলে এখানে দেখো শক্তির ডিফারেন্সটা কিন্তু কম বা বেশি হচ্ছে, কারণ 3 থেকে 2 ফেললে শক্তির যা পার্থক্য, 4 থেকে 2 ফেললে শক্তি পার্থক্য বেশি, 5 থেকে 2 ফেললে শক্তি পার্থক্য আরো বেশি, 6 থেকে 2 ফেললে শক্তি পার্থক্য আরো বেশি। তো এর উপর ভিত্তি করে এই বামার শ্রেণীর বর্ণালীকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে H আলফা, একটা হচ্ছে H বিটা, একটা হচ্ছে H গামা, আর একটা হচ্ছে H ডেল্টা। তাহলে সবগুলোর ক্ষেত্রেই N1 কিন্তু 2, অর্থাৎ 2এই ফিরবে। এবার N2 অর্থাৎ যেখান থেকে ফিরছে সেইটা কিন্তু আলাদা হচ্ছে। যদি 3 থেকে 2 ফেরে তখন সেটাকে বলছি H আলফা শ্রেণীর বর্ণালী। যদি 4 থেকে 2 ফেরে তাহলে সেটা হচ্ছে H বিটা। যদি 5 থেকে 2 ফেরে তাহলে সেটা হচ্ছে H গামা। যদি 6 থেকে 2 ফেরে তাহলে সেটাকে বলবো H ডেল্টা। তাহলে হাইড্রোজেন পরমাণুর যে 4টে গুরুত্বপূর্ণ বর্ণালী দেখতে পাওয়া যাচ্ছে বামার শ্রেণীর বর্ণালীর মধ্যে, সেগুলো হচ্ছে H আলফা, H বিটা, H গামা এবং H ডেল্টা। এবং এগুলোর যদি আমরা বর্ণ দেখি তাহলে দেখব তোমার 4 ধরনের বর্ণ হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণত। এটাকে বলছি H আলফা, এটা একটা নির্দিষ্ট বর্ণ থাকবে, লাল বর্ণের দেখতে পাওয়া যায়। H বিটা, এটা নীলাভ সবুজ, এটার একটা নির্দিষ্ট বর্ণ। H গামা, এটা হচ্ছে নীল, আর H ডেল্টা এটা দেখতে পাওয়া যায় বেগুনি বর্ণের আলোকরশ্মি। তাহলে হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে, বামার শ্রেণীর বর্ণালীর ক্ষেত্রে আমরা আবার 4টে ভাগ দেখতে পেলাম, লাল, নীলাভ সবুজ, নীল এবং বেগুনি। তাহলে H আলফা সৃষ্টি হচ্ছে যখন 3 থেকে 2 ফিরছে, H বিটার সৃষ্টি হচ্ছে যখন 4 থেকে 2 ফিরছে, H গামা সৃষ্টি হচ্ছে যখন 5 থেকে 2 ফিরছে, আর H ডেল্টা সৃষ্টি হচ্ছে যখন 6 থেকে 2 ইলেকট্রন ফিরে আসছে। তাহলে এই হাইড্রোজেনের রেখা বর্ণালী প্রথম আবিষ্কৃত হয়েছিল। এই রেখা বর্ণালী আবিষ্কার হওয়ার পরেই রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি ধরা পড়লো। তোমরা জানো যেটা, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুখানা ত্রুটি আছে। সেই দুখানা ত্রুটির মধ্যে একখানা ত্রুটি কিরকম, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তা তোমরা জানো প্রথম ত্রুটি যে আমরা পরমাণু নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনকে আবর্তন করাচ্ছি, কিন্তু ইলেকট্রন আবর্তন হতে থাকলে নিয়ম অনুসারে শক্তির বিকিরণ ঘটবে এবং সেটা ক্রমশ নিউক্লিয়াসের কাছে সরে আসবে এবং একটা সময় নিউক্লিয়াসের উপরে এসে ইলেকট্রনটা পড়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন খুবই দৃঢ় একটা সিস্টেম, ইলেকট্রন মহলটাকে সহজে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এটা একটা পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ ত্রুটি, রাদারফোর্ড পরমাণু মডেলের। তাহলে এটা 1 নম্বর ত্রুটি। আর 2 নম্বর ত্রুটি যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, এই যে রেখা বর্ণালী কেন সৃষ্টি হচ্ছে, রেখা বর্ণালী কেন বলছে, কারণ একটা নির্দিষ্ট বর্ণ আসছে, তারপরে মাঝখানে আবার কিছুটা করে অন্ধকার অঞ্চল, এটা ধরে নাও একটা বর্ণ, আর এই অঞ্চলটা ধরে নাও ডার্ক স্পট। এই অঞ্চলটাকে ধরে নাও ডার্ক স্পট, অন্ধকার অঞ্চল।
তাহলে এইটা একটা বর্ণ, আবার এখানে একটা ডার্ক স্পট। তাহলে এই জাতীয় বর্ণালীকে আমরা বলি রেখা বর্ণালী। এক্সপেরিমেন্টের এই ঘটনা দেখতে পাওয়া যায়, কিন্তু এই ঘটনা কেন সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারলেন না। তাহলে পরমাণু মডেলে, রাদারফোর্ড পরমাণু মডেলের আমরা দুখানা ত্রুটি পাচ্ছি। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো আবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পাচ্ছে সেটা সম্বন্ধে রাদারফোর্ড কোনো ধারণা বা ব্যাখ্যা দিতে পারেননি। আর দ্বিতীয়ত হচ্ছে এই রেখা বর্ণালী কেন সৃষ্টি হচ্ছে সেটা সম্বন্ধেও তিনি কোনো ধারণা দিতে পারেননি। তাহলে এই রাদারফোর্ডের পরমাণু মডেল এবং হাইড্রোজেনের যে রেখা বর্ণালী আমরা আলোচনা করলাম, এই অংশটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট ক্লাসে আমরা এই রেখা বর্ণালী কিভাবে ব্যাখ্যা করা যায় বোরের তত্ত্বের সাহায্যে সেই সংক্রান্ত আলোচনা আমরা করব।